প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের সম্পত্তির হিসাব দেওয়ার জন্য 4 পাতার যে ফর্মটা আছে কিভাবে আপনারা পূরণ করবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমে লক্ষ্য করুন, এটা হচ্ছে প্রথম পাতা, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী 30/6/2000। এখানে আপনারা লিখে দেবেন সাল 2024। এই বিবরণী কিন্তু 30 নভেম্বর 2024-এর মধ্যে জমা দিতে হবে। প্রথমে আছে অংশ ক, সাধারণ তথ্যাদি। সাধারণ কিছু তথ্য এখানে দিতে হবে। প্রথমে আছে কর্মচারীর নাম, আপনার এনআইডি দেখে আপনার নামটি দিবেন। 2 নাম্বার পরিচিতি নম্বর, আপনার যদি কোনো পরিচিতি নম্বর থাকে, শিক্ষক হলে শিক্ষক পরিচিতি নম্বর এখানে দিয়ে দিবেন। পদবি, আপনার পদবি কি পদবি দিবেন। 4 নাম্বার ক্যাডার যদি থাকে, আপনি যদি সরকারি কর্মকর্তা কোনো ক্যাডারে হন তাহলে আপনার ক্যাডারটা এখানে দিয়ে দিবেন, কোন ক্যাডারে। বর্তমান কর্মস্থল, আপনি বর্তমানে কোথায় চাকরি করছেন। চাকরিতে যোগদানের তারিখ, আপনি কবে চাকরিতে প্রথম যোগদান করেছেন। যোগদানের পদবি, যোগদানের সময় আপনার পদবি কী ছিল। 8 নাম্বার আপনার পূর্ণ স্থায়ী ঠিকানা এখানে দিবেন। 9 নম্বর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নম্বর দিবেন। 10 নম্বর আপনার জন্ম তারিখ দিবেন। 11 নম্বর আপনার যদি টিন থাকে তাহলে তার নাম্বারটা এখানে দিবেন। আপনার বর্তমান বেতন স্কেল কত সেটা এখানে দিবেন। মূল বেতন বেসিক কত সেটা এখানে দিবেন। আপনার মোবাইল ফোন নাম্বার দিবেন। ইমেল যদি থাকে এখানে দিয়ে দিবেন এবং বর্তমান ঠিকানাটা এখানে লিখে দিবেন। এরপর নিচের দিকে 17 নম্বরে পরিবারের সদস্যদের মধ্যে যারা আছে, আপনার সদস্যদের মধ্যে হচ্ছে স্বামী, স্ত্রী, সন্তানের বিবরণ দিতে হবে। প্রথমে আছে ক্রমিক নং দিবেন 1 2 3 যে কজন থাকে, তারপরে নাম দিবেন। স্ত্রী থাকলে স্ত্রীর নাম, সন্তান থাকলে সন্তানদের নাম, স্বামী থাকলে স্বামীর নাম। এরপর এখানে দিতে হবে এনআইডি, যাদের এনআইডি আছে তাদের এনআইডি নম্বর দিবেন। যাদের জন্ম নিবন্ধন আছে তাদের জন্ম নিবন্ধন দিবেন। আর যাদের টিআইএন নাম্বার আছে তাদের টিআইএন নম্বর দিবেন। এরপর দিবেন জন্ম তারিখ, তার সাথে আপনার সম্পর্ক কী দিবেন, তার পেশা কী দিবেন। এরপরে কর্মরত হলে পদবি ও অফিসের ঠিকানা দিবেন। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান যদি চাকরি করে থাকে তাহলে তার পদবি এবং সে কোথায় চাকরি করে তার পূর্ণ ঠিকানা দিতে হবে। তো এটা ছিল প্রথম পেজ। তো বন্ধুরা, এরপর আমরা চলে আসলাম অংশ হচ্ছে খ, সম্পদ। সম্পদের মধ্যে 1 নাম্বার হচ্ছে স্থাবর সম্পদ। স্থাবর সম্পদের মধ্যে প্রথমে আছে সম্পদের বিবরণ। এরপর এখানে দেওয়া আছে অবস্থান, কোথায় এটা অবস্থান আছে, জেলা, উপজেলা, থানা, মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর, হোল্ডিং নম্বর দিতে হবে। এরপর পরিমাণ কত শতাংশ, কত বর্গফুট দিতে হবে। অর্থায়নের ধরন, উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন, ক্রয় করেছেন, নাকি অন্যান্য, নাকি পান। যৌথ মালিকানা থাকলে সেটাও দিতে হবে। তারপরে দিতে হবে যার নামে অর্জিত, কার নামে এই সম্পদটা অর্জিত হয়েছে, আপনার নিজের নামে, স্ত্রীর নামে, স্বামী বা সন্তানের নামে। এরপর হচ্ছে অর্থায়নের তারিখ ও অর্জন মূল্য, আপনি কত সালের কত তারিখে সম্পত্তি পেয়েছেন তার তারিখ দিবেন এবং তার মূল্যটা কত জমির দলিল দেখে দিতে হবে। এরপর ক্রয় হলে অর্থের উৎস, আপনি যে জমিটা ক্রয় করেছেন কোথা থেকে অর্থ পেয়েছেন তার উৎস দিতে হবে। এরপর মন্তব্য যদি থাকে দিয়ে দিবেন। তো 1 নম্বরে আছে জমি। জমির ধরনের মধ্যে রয়েছে 2 ধরনের, কৃষি জমি এবং অকৃষি জমি। কৃষি জমির তথ্যটা আপনারা এই ছকে দিবেন, যদি কৃষি জমি থাকে দিবেন, না থাকলে প্রযোজ্য নয় দিবেন। অকৃষি জমির তথ্যটা এখানে দিবেন, যদি থাকে দিবেন, আর যদি না থাকে প্রযোজ্য নয় দিবেন। এরপর ইমারত। ইমারত হচ্ছে আপনার কোনো ইমারত আছে কি না, যদি থাকে, আপনার মার্কেট থাকতে পারে, আপনার দোকান থাকতে পারে, তার তথ্য এখানে দিবেন। নম্বরে 3 নম্বর হচ্ছে বসত বাড়ি, আপনার নিজের নামে নিজের বসত বাড়ি আছে কি না, বাড়ি থাকলে তার পূর্ণ তথ্য এখানে দিবেন। এরপর 4 নম্বর আপনি বাড়ি না থাকলে যদি আপনি কোনো ফ্ল্যাট ক্রয় করে থাকেন, আপনার ফ্ল্যাট থাকে, ফ্ল্যাটের তথ্য এখানে দিবেন। 5 নম্বরে রয়েছে আপনার খামার, বাগান বাড়ি,
আপনার যদি কোনো খামার থাকে, বাগান বাড়ি থাকে, তার তথ্য দিবেন। 6 নম্বর ব্যবসা প্রতিষ্ঠান, আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানের তথ্যটা এই ঘরের মধ্যে দিবেন। এবং 7 নম্বরে রয়েছে অন্যান্য। এছাড়া যদি অন্যান্য কোনো কিছু থাকে তাহলে আপনি এই ঘরে দিবেন, আর যদি না থাকে দিবেন প্রযোজ্য নয়। যেটাই আপনার না থাকুক সেখানে আপনি দিয়ে দিবেন প্রযোজ্য নয়। তো বন্ধুরা, এবার আমরা চলে আসলাম পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3-এ প্রথমে বলা আছে 1 সম্পদের বিবরণ, যার নামে অর্জিত নিজ, স্বামী, স্ত্রী, সন্তান, যৌথ মালিকানা, সম্পদের পরিমাণ কতটুকু। এরপরে 4 নম্বর আছে অর্থায়নের ধরন, উত্তরাধিকার, ক্রয়, দান এবং অন্যান্য। 5 নম্বর আছে অর্জন মূল্য বা স্থিতি, অর্থের উৎস প্রযোজ্য ক্ষেত্রে দিবেন মন্তব্য। তো এখানে প্রথমে আছে 1 নম্বর অলঙ্কারাদি, আপনার বা আপনার স্ত্রীর মোট কতটুকু অলঙ্কার আছে তার পরিমাণ দিবেন, এই পরিমাণ অর্থমূল্য কত সে অর্থমূল্য দিবেন। 2 নম্বর আছে স্টক, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটি, যদি এগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে সেটাতে টিক দিয়ে দিবেন। তারপর কার নামে অর্জিত সম্পদের পরিমাণ, মোট কত টাকার শেয়ার আছে তার মূল্য কত দিয়ে দিবেন। এরপর আছে 3 নম্বর। 3 নম্বরে বলা হয়েছে সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, সঞ্চয় স্কিম যদি থাকে তার তথ্যগুলো এখানে দিবেন, না থাকলে দিবেন প্রযোজ্য নয়। বিমা, আপনার কোনো বিমা করা আছে কিনা, বিমা করা থাকলে তার তথ্য আর যদি না থাকে প্রযোজ্য নয় দিবেন। 5 নম্বর নগদ, ব্যাংকে গচ্ছিত অর্থ বা ঋণ প্রদানকৃত অর্থ, তার পূর্ণাঙ্গ বিবরণ কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এরপর 6 নম্বর এফডিআর বা ডিপিএস, আপনার ব্যাংকে কোনো এফডিআর বা ডিপিএস আছে কিনা তার তথ্য এখানে দিবেন। 7 নম্বর জিপিএফ ফান্ড, সিপিএফ ফান্ড থাকলে তার তথ্য এখানে দিবেন। 8 নম্বর হচ্ছে মোটরযান, ব্যক্তিগত বা বাণিজ্যিক, আপনার কোনো মোটরযান বা মোটরসাইকেল গাড়ি আছে কিনা তার তথ্য এখানে দিবেন। এরপর আমরা চলে যাব নিচের দিকে 9 নম্বর। 9 নম্বরে বলা আছে ইলেকট্রনিক জিনিসপত্র বা আসবাবপত্র, আপনার বাড়িতে টেলিভিশন, ফ্রিজ যদি থাকে তার তথ্য এখানে দিবেন। 10 নম্বরে বলা আছে আসবাবপত্র, আগ্নেয়াস্ত্র, আপনার কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা থাকলে তার তথ্য, বৈধ অবৈধ তার তথ্য এখানে দিবেন, না থাকলে প্রযোজ্য নয়। এবং 13 নম্বর অন্যান্য কোনো তথ্য দরকার হলে এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম শেষ পেজে। শেষ পেজে এখানে দেওয়া আছে অংশ গ, দায়। শুধু আপনার আয়ের হিসাব দিবেন তেমনটা না, আপনার যদি কোনো দায় থাকে তার হিসাবটা আপনাকে দিতে হবে। সরকারি কর্মচারী নিজ ও পরিবারের সদস্যের নামে সকল দায় উল্লেখ করবেন। তো প্রথমে 1 নম্বর আছে ক্রমিক নম্বর। 2 নম্বর যার নামে ঋণ গ্রহীত, আপনি যার নামে ঋণ করেছেন সেটা হতে পারে আপনার নিজের নামে, স্ত্রীর নামে, স্বামীর নামে বা সন্তানের নামে। ঋণদাতা ব্যক্তি, প্রতিষ্ঠানের নাম, আপনি কার থেকে ঋণ নিয়েছেন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। এরপর হচ্ছে ঋণের প্রদান ধরন, ঋণের ধরনের মধ্যে আপনি কি গৃহ নির্মাণ করতে ঋণ নিয়েছেন, কম্পিউটার কিনতে ঋণ নিয়েছেন, মোটরযান কিনতে ঋণ নিয়েছেন, না অন্যান্য। এরপর ঋণ প্রদানের তারিখ, আপনি কবে এই ঋণটা নিয়েছেন, ঋণের পরিমাণ কত টাকা ঋণ নিয়েছেন। এরপর হচ্ছে অপরিশোধিত ঋণের পরিমাণ, অংশের পরিমাণ, আপনার এ পর্যন্ত কত টাকা ঋণ অপরিশোধিত আছে তার পরিমাণ দিবেন এবং মন্তব্য দিবেন। এরপরে উপরে উল্লিখিত সম্পদ বিবরণী আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, এখানে একটা হলফনামা দিতে হবে, আপনার স্বাক্ষর দিতে হবে, তারিখ দিতে হবে এবং আপনার নাম এবং পদবি দিতে হবে। এছাড়া সম্পদ বিবরণী ফর্ম পূরণের একটি নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাটা আপনাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। 1 নম্বর যে নির্দেশনা দিছে, সম্পদ বিবরণী ফর্ম হাতে বা কম্পিউটারে কম্পোজ করে আপনি পূরণ করতে পারবেন। ফর্মে প্রদত্ত স্থান সংকলন না হলে ফর্মে কাঠামো ঠিক রেখে প্রয়োজনের সংখ্যক পৃষ্ঠা আপনি সংযোজন করতে পারবেন। যৌথ মালিকানায় অর্জিত সম্পদ ব্যয়ের ক্ষেত্রে অংশ মোতাবেক প্রাপ্য সম্পদের পরিমাণ ও মূল্য উল্লেখ করতে হবে। সরকারি কর্মচারী সন্তান, সন্তানাদি সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল না হলে তার তথ্যের
সম্পদ এই বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।